আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ান মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি লাইভটা একটু আগে শুরু করতে চাইছিলাম, যদিও বিভিন্ন কারণে পারিনি। এখন শুরু করলাম। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা লাইভটাতে এখন অলরেডি আসতেছেন, অ্যাটেন্ড করতেছেন, সবাইকে রিকোয়েস্ট করব যদি একটু আপনারা আসার সাথে সাথে কমেন্টস করেন যে কোথা থেকে লাইভটা দেখতেছেন। পাশাপাশি আজকে বিজনেসের যে ফার্স্ট স্টেপ, এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে শুরু করতে পারেন এবং চাইলে মাত্র 5,000 টাকা নিয়েও কিন্তু আসলে ব্যবসা শুরু করতে পারেন। আমরা একটু ওয়েট করব, কিছু কথা বলবো, জরুরি কিছু কথাই বলবো, যেগুলো ধরেন বিজনেসে কিভাবে শুরু করা যায়, 5,000 টাকা নিয়ে কিভাবে শুরু করা যায়, নতুনরা কিভাবে শুরু করতে পারেন। আর যখন আমি অল্প পুঁজিতে ব্যবসার কথা বলি, অনেকে আমাকে বলেন যে ভাই আমি কি এত গরিব, 5,000 টাকা নিয়ে শুরু করতে হবে? আজকের দিনে তো 5,000 টাকা একবার ডিনার করলে, ভালো কোথাও খাওয়া দাওয়া করলেও চলে যায়। দেখেন, আপনাকে দিয়ে তো সারা পৃথিবী চলবে না। সারা পৃথিবীর মতো চলতে হবে। বাংলাদেশে এখনো অনেক মানুষ আছেন যাদের কাছে 5,000 টাকা অনেক টাকা। তো এমন কিছু মানুষ নিয়েই আমরা সাধারণত অনেক সময় কাজ করি, যাদের কাছে 5,000 টাকা অনেক টাকা। আবার এমন এমন লোকের জন্য কাজ করি যাদের কাছে 5 কোটি টাকাও কোনো টাকা না। সো দুইটা শ্রেণীর সাথে কাজ করেই আমার এক্সপিরিয়েন্স আছে, আমার অভ্যাস আছে। সুতরাং আমরা আজকে যাদের নিয়ে কথা বলবো, যাদের আসলে ক্যাপাসিটিটা কম, অ্যাকচুয়ালি ইনভেস্ট ক্যাপাসিটিটা খুব কম, তাদের জন্য ফুল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো কিছু কিছু মানুষ অলরেডি আমাদের দেখছি লাইভে আসছেন। সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন এবং কমেন্টস করেন ঠিক কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন, সেটা একটু ভালো হবে। আমি এখানে আবার কমেন্টসগুলো দেখতেছি যে আলিয়া আক্তার আলো আপু দেখছেন হচ্ছে আপনার ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে দেখছেন এনায়েত হোসেন ভাই। এনায়েত হোসেন ভাই আমাদের লাইভে প্রায়ই থাকেন। ভাই আপনি কেমন আছেন? আপু বা আপনারা যারাই দেখছেন, যে যেখান থেকে দেখছেন, কেমন আছেন? হ্যাঁ, এবং যারা কম পুঁজিতে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তারা আপনারা যত যেখান থেকেই দেখেন না কেন কমেন্টস করবেন এবং চেষ্টা করবেন যদি ভালো হয় তাহলে একটু শেয়ার করে দেওয়ার জন্য, লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে ছোট্ট একটা গল্প দিয়ে আজকের আলোচনাটা আমরা শুরু করব। কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টস করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। তো মূল আলোচনা চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলে আসলে শুরু করব। আচ্ছা, এখানে একজন আছেন হচ্ছে এসকে বাবু। এসকে বাবু সাহেব লিখেছেন আসসালামু আলাইকুম। জি বাবু ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? খসরু ইসলাম ভাই দেখছেন হচ্ছে সিলেট থেকে। খসরু ভাই মাঝে মাঝে আমাদের এসে থাকেন। খসরু ভাই অবশ্যই বলবেন কেমন আছেন। ওয়াসিফ আলী ইন্ডিয়া থেকে, আপনাদের সাথে বিজনেস করা যাবে? ইনশাল্লাহ যাবে। আমরা সারা পৃথিবীতেই ব্যবসা করতেছি, ব্যবসা সম্প্রসারণ করার চেষ্টা করতেছি। তবে ইন্ডিয়াতে সমস্যাটা হচ্ছে রাইট নাও ইন্ডিয়াতে সাথে বাংলাদেশের যে সম্পর্ক, যেই মানে বর্ডারে যে ঝামেলাগুলো হচ্ছে, সেগুলোর কারণে সরাসরি বাংলাদেশ থেকে মাল পাঠানো কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু চায়না থেকে ইন্ডিয়াতে কিছু কিছু মাল পাঠাচ্ছি। ইস্তিয়াক ভাই লিখেছেন, ইসহাক এমটি সাহেব দেখছেন সিরাজগঞ্জ থেকে। তাছাড়াও আমাদের এমনি নাহিদুল ইসলাম ভাই দেখছেন হচ্ছে সিলেট থেকে। আসসালামু আলাইকুম লিখেছেন আমাদের নুরুন নবী ভাই। নুরুন নবী ভাই আপনি কেমন আছেন? ভাই দেখছেন হচ্ছে দিনাজপুর থেকে। দিনাজপুরে শীত কেমন আছে? দিনাজপুরে আমি অনেকবার গেছি। দিনাজপুরে শীতের সময় যাওয়াটা বেশি হয়। দিনাজপুরের লোক আমি দেখছি খুবই আন্তরিক এবং অনেক বেশি আপনার মেহমানদারি করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, রিসেন্ট দিনাজপুরে যাওয়ার একটা পরিকল্পনা আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। মাত্র 5-6 হাজার টাকা নিয়ে কিন্তু একজন ব্যবসা শুরু করতে পারে, 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারে। কিন্তু সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে, যখন আমরা ব্যবসা শুরু করতে যাই, আমরা ছোট থেকে শুনে আসি যে ব্যবসা শুরু করতে টাকা লাগে, ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে। এই যে অনেক টাকার গল্প, এটা আমাদের মাথায় বসে যায়। সুতরাং আমরা ব্যবসা ছাড়া, টাকা ছাড়াও যে অল্প পুঁজিতে, একদম কম পুঁজিতে যে ব্যবসা করা যায়, এটা আমাদের মাথায় থাকে না। যা হোক, আমাদের রুহুল আমিন ভাই আজকেও আছেন আমাদের লাইভে। উনি দেখছেন ময়মনসিংহ থেকে। সম্রাট ভাই লিখেছেন আসসালামু আলাইকুম।
প্রিন্স রাকিব ভাই দেখছেন নীলফামারী থেকে। নীলফামারীতেও আমি অসংখ্যবার গিয়েছি, সে এক বিরাট ইতিহাস, বলবো আর একদিন। আজকে আমরা মূল আলোচনায় চলে যাই যে অল্প পুঁজিতে, খুব সামান্য পুঁজিতে কিভাবে আমরা ব্যবসাটা করতে পারি। তো আবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি একটু পারেন লাইভটা শেয়ার করে দিবেন। আমি দেখি অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু শেয়ার করতে চান না, কেন চান না এটা তারা বলতে পারেন। হয়তো মনে করেন যে শেয়ার করলে হয়তো আরো কেউ জানবে, তবে শেয়ার করলে খুব ভালো। আপনারা শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমরা মূল আলোচনায় চলে যাব। নুরুন্নবী ভাই লিখেছে, ভাই প্রচন্ড শীত, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ নুরুন্নবী ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। নীলফামারী, তারপরে আপনার দিনাজপুর, এদিকে খুব বেশি। সম্মানিত ভাই, চায়ের মার্কেটে কবে যাবেন? ভাই চায়ের মার্কেটে আমি জানুয়ারির 2-3 তারিখে যাব, 2-3 তারিখে, অথবা আমি সামনের মাসের প্রথম সপ্তাহের দিকেই আমি চায়ের মার্কেটে যেয়ে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আমাকে মাল এনে দেন, কি দিবেন? আচ্ছা, একজন লিখছেন এক্স কুমার পাল, আমাকে আপনাকে 10,000 টাকা দেই, আপনি আমাকে মাল এনে দিবেন। এই যে একটা জিনিস আছে, জিনিসটা নিয়ে আমি গল্পটা বলি। গল্পটা বলার পরে আমি কুমার পাল সাহেবের উত্তরটা দিব। সেটা হচ্ছে কি, এই গল্পটা আমি অনেকবার বলছি, যারা আমাদের পুঁজিকমের সাথে পুরানো আছেন এরা সবাই গল্পটা জানেন। গল্পটা হচ্ছে এরকম যে এক বাচ্চা অনেক দুষ্টু ছিল। তো সেই দুষ্ট বাচ্চাটাকে আপনার একজন হুজুর ভালো করার জন্য বলল যে তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো একটানা 40 দিন, তাহলে আমি তোমাকে একটা সাইকেল গিফট করব, একটা ভালো কিছু গিফট করব। তখন ওই ছেলেটা প্রতিদিন নামাজে আসতেছে। তো এখন হুজুরের মূল উদ্দেশ্য ছিল যে ওই ছেলেটা যখন রেগুলার নামাজে আসবে, ঠিক আছে, তাদেরকে আপনার সে ভালো হয়ে যাবে 40 দিন একটানা নামাজ পড়লে। তো 40 দিন শিখি ছেলেটা নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যখন তাকে বলছে যে হুজুরের কাছে গেছে যে হুজুর এইবার আমার গিফটটা দেন, আপনাকে তো 40 দিন নামাজ পড়তে বলছেন একটা না, আমি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমাকে আমার গিফটটা দেন। তখন হুজুর বলতেছে যে আমি তো তোমাকে এটা তোমার ভালো করার জন্য বলছিলাম, আসলে কি এটা তো তুমি জান্নাত পাবা, তোমার ভালো হবে, তোমার ফিউচার ভালো হবে, এই যে তুমি যেভাবে চলছে 40 দিন, এই 40 দিনে তো তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, সুতরাং এটাই তোমার গিফট। তখন সেই ছেলেটা বলতেছে যে হুজুর আমি আগে জানতাম যে আপনি আমাকে গিফট দিবেন না, এই জন্য আমি নামাজ পড়ছি কিন্তু উজু করি নাই। আপনারা আমার গল্পটা বুঝছেন কিনা আমি জানি না, বোঝার কথা। বিষয়টা হচ্ছে এরকম যে যখনই আমি অল্প পুঁজিতে কাউকে ব্যবসা শুরু করতে বলি, পরিশ্রমের কথা বলি, তাদের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে যে দেখি কি হয়, কিন্তু তাদের ভিতরে সেই কনফিডেন্স, আত্মবিশ্বাসটা থাকে না, বিষয়টা থাকে না। তো এইখানে যে বিষয়টা হচ্ছে কি অল্প পুঁজিতে যখন আপনি ব্যবসা শুরু করবেন, ঠিক আছে, তখন আপনাকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার মূল টার্গেট 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা না, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে অল্প পুঁজিতে যখন আমি ব্যবসার কথা বলি বা অল্প পুঁজি নিয়ে কোনো পোস্ট করি যে 5,000 10,000 টাকা, তখন অনেকেই এইটা মিন করেন যে জোবাইর ভাই একটা মাল দিবে, জোবাইর ভাই মাল বিক্রি করতে আসছে। আসলে অল্প পুঁজিতে এই যে ভিডিওগুলা বা পোস্টগুলো আমরা করি, এটা মূলত আপনাদের জন্য। আপনারা ব্যবসা শুরু করেন, একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি করেন, নিজের ভিতরে ব্যবসায়িক সত্তাটাকে নিয়ে আসেন, এই জন্য করি। এটার মানে এই না যে আমার কাছে 5,000 টাকার কোনো বা 10,000 টাকার কোনো মাল আছে, যেই মালটা নিয়ে আপনি ব্যবসা করবেন। অনেকেই আমাদেরকে, যেমন একটু আগেও একজন কমেন্টস করছে যে ভাই 10,000 টাকা আপনাকে দেই, আপনি ব্যবসা করেন। আসলে ভাই 10,000 টাকা আমাকে দেওয়ার দরকার নেই। 10,000 টাকা হচ্ছে আপনার বিজনেসের জন্য ইনিশিয়াল ক্যাপিটাল। অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে জাস্ট ক্রয় এবং বিক্রয়। যেই দামে আপনি ক্রয় করবেন তার থেকে একটু বেশি দামে আপনি বিক্রি করবেন। আপনার সেটা প্রোডাক্ট হতে পারে, সেটা সার্ভিস হতে পারে। এই ক্রয় এবং বিক্রয়ের মাঝখানে যে পার্থক্যটা হবে, এটাই আপনি বিজনেসে সফল হবেন কিনা তার মূল নথি বা মূল বিষয়। আপনার যেই বিষয়টা, যে কোনো, আচ্ছা ভাই গল্প বাদ দিলে ভালো হবে, তা না হইলে মাইনাস করে দিব। ভাই জাহাঙ্গীর আলম, আপনাকে গল্প বাদ দিলে, গল্পটা হচ্ছে এই বিজনেস রিলেটেডই। আমি যে কথা বলি, যেটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না মনে হয়, সেক্ষেত্রে আপনি মাইনাস করে দিলে আলহামদুলিল্লাহ।
তো বিষয়টা যেটা সেটা হচ্ছে লাইভে যারাই অংশগ্রহণ করতেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যে কোনো একটা 2 মিনিট 3 মিনিটের অংশ দেখে আপনি পুরা সাবজেক্টটা বুঝতে পারবেন। আপনারা লাইভে যারা দেখবেন সবাইকে রিকোয়েস্ট করবো পুরো বিষয়টা শোনার জন্য। গল্পটা আসলে ওইভাবেই বলা হয়েছে যেটা আপনাদের রিলেটেড। একটা বাচ্চা যে কিনা তার মূল উদ্দেশ্য থেকেই সরে যাচ্ছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে এইখানে যে আমি বিজনেস করে ভালো কিছু করব, 5,000 টাকা দিয়ে ব্যবসা করব। সরি, অনেকের মানে ক্রাইটেরিয়াটা এরকম যে 5,000 টাকা দিয়ে ব্যবসা করব, 5,000 টাকা দিয়ে হবে কি হবে না দেখবো না। এইখানে এই মেন্টালিটি নিয়ে আপনি 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যাবে না। আপনাকে 5,000 টাকা দিয়ে যখন ব্যবসা শুরু করবেন তখন আপনাকে এই মেন্টালিটি নিতে হবে 5,000 টাকা জাস্ট আমি স্টার্টিং, আমি লেগে থাকবো, আমি ভালো কিছু করব, আমি চমৎকার কিছু করব, এবং এই ভালো কিছু চমৎকার কিছু আমার এই 5,000 টাকা দিয়ে আমি শুরু করতেছি। আচ্ছা, একটা কমেন্টস বারবার আসতেছে, আমি একটু রিপ্লাই দিই যে এখানে দেলোয়ারা আপু লিখছেন বা বেগম আপু লিখতেছেন বারবার যে মহিলাদের টিম আছে কিনা এবং আপনাদের সাথে যাওয়া যায়। চায়নাতে আমরা সাধারণত যদি কোনো পুরুষ সঙ্গী সাথে থাকেন, যেটা অবশ্যই তার হাজবেন্ড অথবা ছেলে, সেই ক্ষেত্রে আমরা মহিলাদেরকে চায়না ট্রিপে নেই। কিন্তু তাছাড়া যদি আপনি এককভাবে যান আমরা খুব একটা প্রেফার করি না, কারণ এখানে আমরা চায়না ট্রিপে যাই সেক্ষেত্রে হচ্ছে যেটাকে বলে হচ্ছে একজন পুরুষ সঙ্গীর সাথে থাকা অথবা একজন গার্জিয়ান সাথে থাকা। যদি আপনি একদম 100% স্বাধীন একজন মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বচ্ছ ধারণা আমাদের তৈরি দেওয়া যে আপনি বিজনেস পারপাস যাচ্ছেন। আমরা যদি স্বচ্ছ ধারণা পাই অ্যাকচুয়ালি আপনি বিজনেসম্যান বা বিজনেস ওমেন, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মহিলারা যান শুধু শপিং করতে ঘুরতে, আমরা তাদেরকে ডিমোটিভেট করি। কারণ আমরা যেই 6 দিন বা 7 দিন চায়নাতে থাকি আমরা ফুল ফোর্স আমরা ঘুরে বেড়াই হচ্ছে মার্কেটগুলোতে। প্রতিদিন 9টা 9:30টার ভিতর বের হয়ে যায়, 6টা 6:30 7টা পর্যন্ত আমরা মার্কেটে ঘুরতেই থাকি। সো যে জিনিসটা হয় সেটা হচ্ছে যদি আপনারা আমাদের সাথে চায়না যান সেক্ষেত্রে পরিশ্রম অনেক হয়। অনেক মহিলারা এটা নিতে পারেন না, 2 দিন 3 দিন পরে অসুস্থ হবেন। বিশেষ করে অনেকে যারা যান হচ্ছে হাজব্যান্ডের সাথে, দেখা যায় হাজব্যান্ড পরে বাধ্য হয়ে মহিলার সাথে থেকে যেতে হয় হোটেলে, কারণ এখানে প্রচুর হাঁটতে হয়। চায়নাতে আপনার কোনো ধরনের নাই, কি বলে এটাকে, কোনো ধরনের আপনার রিক্সা চলে না, এবং যদি আপনি ট্যাক্সি করে চলতে চান অনেক বেশি এক্সপেন্সিভ হয়। ঠিক আছে, আমরা প্রেফার করি কোনো মহিলা যদি আমাদের সাথে যেতে চান সেক্ষেত্রে যদি কোনো পুরুষ সঙ্গী বা পুরুষ গার্জিয়ান বা মহিলা সঙ্গীও হলেও হয়, জাস্ট আমরা কনফার্ম করতে চাই উনি আসলে বিজনেসের পারপাসে যাচ্ছেন। কারণ আমরা পূর্বের অভিজ্ঞতাতে দেখছি মহিলারা তো মূলত ঘুরতে যেতে চান চায়নাতে, যে কারো টিমে থাকলে পরিচিত কেউ থাকলে সেফ বোধ করবেন, এই উদ্দেশ্যে আমাদের সাথে যেতে চান। কিন্তু পরবর্তীতে এটা আমাদের জন্য হ্যাম্পার হয়, কারণ উনি ওই লেভেলের মজা পান না যারা ঘুরতে যেতে চায়, চায়নাকে এক্সপ্লোর করতে যেতে চায়। আমরা যে যদি মার্কেট ভিজিট করতে যদি যান, বিজনেস পারপাস যান, তখন তারা মজা পায়। তারা অ্যাকচুয়ালি, কারণ আমরা চেষ্টা করি 6 দিনে 20টা মতো মার্কেট টাচ করার জন্য। তো এতগুলো মার্কেট গেলে একটা মার্কেট থেকে আরেকটা মার্কেট যাইতেও তো একটা পরিশ্রমের বিষয় আছে। যাই হোক, এটা আমরা মূল আলোচনায় চলে আসবো, এখন আর অন্য কোনো কথা বলবো না। আপনাদেরকে আবার ছোট্ট একটা রিকোয়েস্ট করে আমরা মূল আলোচনায় চলে যাব। এখন আর কোনো প্রশ্নের উত্তর না, প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্টসে করবেন, আমি মূল আলোচনা শেষ করে আবার আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি যদি পারেন আপনার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। অনেকেই এখন দেখছেন, আশা করছি ভিডিওটা আমাদের লাইভে অনেকেই অংশগ্রহণ করছেন, সবাই একটু কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টস গুলো পড়বো এবং উত্তর দিব পরে। প্রথমত আমরা এখন মূল আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে 5,000 টাকায় কিভাবে বিজনেস সম্ভব, 5,000 টাকায় কিভাবে বিজনেস করা সম্ভব, 10,000 টাকা, 5 থেকে 10,000 টাকায় কিভাবে বিজনেস করা সম্ভব, এইটা সবারই কোশ্চেন। এখানে মূল বিষয়টা হচ্ছে যদি আপনার কাছে এখন 5 লাখ বা 10 লাখ টাকা থাকতো, আপনার হয়তো বিজনেসটা 6 মাস থেকে 1 বছর আগায় যেত। যদি আপনার কাছে সেই টাকাটা না থাকে সেই ক্ষেত্রে আপনার বিজনেসটা হচ্ছে একটুখানি স্লো হয়ে যাচ্ছে বা পিছায় যাচ্ছে, কিন্তু সেটা সম্ভব এবং এই অল্প পুঁজিতেও কিন্তু সেই বিজনেস করাটা সম্ভব এবং সেভাবে শুরু করাটা অন্তত সম্ভব। এখন কোন কোন ভাবে সম্ভব এটা একটা বিষয়। মূল বিষয়টা হচ্ছে আপনি
যখন বিজনেস শুরু করবেন আপনাকে মূল যেই সমস্যাটা হ্যান্ডেল করতে হবে বা মূল যে বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন, এবং প্রোডাক্ট সিলেকশনের পরে প্রোডাক্টের সেলিং পয়েন্টের পরে আসবে সেটা হচ্ছে আপনার যে জিনিসটা আপনার যে সেলিং করতে যে ওভারহেড খরচটা। এখন যখন আপনি কেউ অল্প পুঁজিতে ব্যবসা করেন, লাইক ধরেন 5,000 10,000 টাকায় অল্প পুঁজিতে ব্যবসা করেন, তখন তার সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে সে ওই যে প্রোডাক্টটা কেনে এবং বেচে, এই যে সময়টাতে তার যে সময়টা যায়, যার যে পরিশ্রম যায়, সেই পরিশ্রমের পারফেক্ট প্রাইজিং প্রথম চোটে পান না। কিন্তু 5,000 টাকা নিয়ে কিন্তু 5,000 টাকা পর্যন্ত যে কোনো প্রোডাক্ট কিনে আপনি বেচতে পারেন, অর্থাৎ আপনার হাতে 5,000 টাকা বা থেকে 10,000 টাকা আছে। এখন এর ভিতরে যে কোনো প্রোডাক্ট, এই প্রাইসের মধ্যে যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি কিনে বিক্রি করতে পারেন, যে কোনো প্রোডাক্ট। লাইক আমি উদাহরণ দিই, আপনারা কেউ যদি ব্যাগের বিজনেস করতে চান, দেখেন আপনি যদি চক বাজারে যান বা নিউ মার্কেটে যান বা যে কোনো জায়গায় যান, আপনি কিন্তু বা অনেক ইম্পোর্টার আছে, এখন অনলাইনে অনেক ইম্পোর্টার আছে, আপনি ব্যাগ, জুতা, গার্মেন্টস, জুয়েলারি এর যে কোনো প্রোডাক্টের বিজনেস কিন্তু আপনি 5,000 টাকা থেকে আপনি করতে পারেন, যে কোনো বিজনেস, যে কোনো প্রোডাক্টের বিজনেস। আমি আবার বলি, জুতা, ব্যাগ, জুয়েলারি, যে কোনো প্রোডাক্ট। তো আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি প্রোডাক্টটা কোথা থেকে কিনবেন। এখন প্রথমত হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে প্রথমত এর হোলসেল মার্কেটগুলোকে ভিজিট করতে হবে, এর প্রোডাক্ট আইডিয়া নিতে হবে এবং কত দামে বিক্রি করবেন, এই জন্য অনলাইন এবং অফলাইন রিটেল মার্কেটগুলো ভিজিট করতে হবে। আপনি যখন এই অনলাইন এবং অফলাইন রিটেল মার্কেটগুলো ভিজিট কমপ্লিট করবেন, তখন আপনি একটা সামারি পেয়ে যাবেন যে হোলসেলে কত বিক্রি হচ্ছে, রিটেলে কত বিক্রি হচ্ছে। এই দুইটা সামারি থেকে আপনি আপনার প্রোডাক্টটা চুজ করে সেল করা শুরু করতে পারেন। এখন সমস্যাটা হচ্ছে, ধরেন একটা লোক থাকে হচ্ছে আপনার উত্তরাতে, এখন সে চক বাজারে যাবে আসবে, এখানে তাই 100-200 টাকা খরচ হয়ে যায়। এখন তার কাছে যদি টাকাই থাকে হচ্ছে মাত্র আপনার 5,000 7,000 10,000 টাকা, তো তার সে যে বারবার চকে বাজারে যাবে আসবে, এতেই তার একটা ওভারহেড খরচ হয়ে যাচ্ছে। এখন কারণ একটা লোক চক বাজারে যায় যদি 50,000 টাকার মাল কেনে, তার কিন্তু বাস ভাড়া একই। আবার একটা লোক যে যদি চকের থেকে 10,000 টাকার মাল কেনে, তারও কিন্তু বাস ভাড়া একই, যাওয়া আসার খরচ একই, দুপুরবেলা খাওয়ার খরচ একই। তো ওভারহেড খরচটা একটু বেশি হয়ে যায়, কিন্তু এখানে পরিশ্রম দিয়ে এটাকে মানে আপনাকে সাজাতে হবে। আপনাদের আমি একটা উদাহরণ দিই, আমি যখন একদম ফার্স্ট টাইম ব্যবসা শুরু করি, আমার কাছে খুব বেশি টাকা ছিল না, 2-3 হাজার টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম। তো যে জিনিসটা হতো তখন আপনার বসুন্ধরা মার্কেট খুবই চলতো, তারপরে ছিল হচ্ছে এখানে আপনার সুভাষ নজর ভ্যালি মার্কেট, যেটা বাড্ডাতে। এই মার্কেটগুলোতে আমার কিছু ক্লায়েন্ট ছিল যাদেরকে আমি অল্প আপনার 20 থেকে 50 পিস 100 পিস আপনার স্টক লট বা গার্মেন্টসের প্রোডাক্ট উত্তরা থেকে এনে বিক্রি করতাম। এখন আমি প্রথম দিন যেবার মাল নিয়ে আসছি, আমি সিএনজি করে আসছি, সিএনজি করে এসে দেখলাম যে যাওয়া আসা দুপুরে খাওয়ার পরে আমার প্রফিটের টাকা নাই, প্রথম বা দ্বিতীয় দিন। তো আমি তখন থেকে কি করতাম, একটা কার্টুন নিজেই একটু সুন্দর মতো আপনার কার্টুনটাকে সুন্দর মতো পেঁচায় আমি এমন ভাবে ধরার জায়গা করে নিতাম, আমি নিজেই নিয়ে আসতাম আপনার বাসে করে, আবার নিজেই বিক্রি করতাম। তো প্রথমত বিষয়টা হচ্ছে কি, আপনার যদি আপনি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, আপনাকে অবশ্যই একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এইটা প্রথম চোটে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে, অথবা আপনার নিজে বানাইতে হবে, এরকম জায়গায় যাওয়া যাবে না। রেডি গুডস নিতে হবে। অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে রেডি গুডস লাগবে। লাইক আবারও বলছে, ব্যাগ, জুতা, আপনি যদি চায়না থেকে 10,000 টাকার মাল ইম্পোর্ট করতে চান, আপনার ওভারহেড খরচ হাই হয়ে যাবে। 10,000 টাকার মাল আসতে 15-20 দিন লাগবে, 15-20 দিন টাকা আটকে থাকবে। এইটা না করে আপনি কি করবেন, একটা রেডি গুডস যার কাছে আছে, যেমন অনেকে মাল এনে রাখে, আমরা মেশিন এনে রাখি, এরকম কারো কাছ থেকে ওই রেডি গুডসটা নিতে হবে, নিয়ে আপনাকে সেল করতে হবে। অর্থাৎ আপনি ওয়ান কাইন্ড অফ রিসেলার হইতে হবে। প্রথমত প্রোডাক্ট সিলেকশন, এবং প্রোডাক্ট সিলেকশন হচ্ছে যার কাছে রেডি গুডস আছে। আবার অনেকে টি শার্টের ব্যবসা করতে চান, সে কি করলো যে আপনার 10,000 টাকার টি শার্ট বানাইতে দিল, কোনো কারণে যদি গার্মেন্টসের ওই বানাইতে মিস্টেক হয়, ডেলিভারি ভুল দেয়, দেরি করে, তাহলে দেখা যাবে যে ওই টাকাটা তার আটকে থাকবে।
অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে সার্কেলিংটা দ্রুত করতে হবে, যত দ্রুত টাকাটা সার্কেল করা যায়। যেমন আমরা যখন অল্প পুঁজিতে ব্যবসা করতাম, যখন আমার 50,000 টাকা মানে আমি যেটা করতাম, উত্তরা থেকে মাল কিনে এনে আপনার নিউ মার্কেটে বেচতাম, উত্তরা থেকে কিনে এনে বসুন্ধরা বিক্রি করতাম, উত্তরা থেকে খুঁজে খুঁজে বের করতাম। আমার কাজ ছিল খুঁজে খুঁজে বের করা কার কাছে কোন প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্টটা আছে, ওইটা আবার আমি কি করতাম, বিক্রি করতাম যার কাছে কোন টেস্টের প্রোডাক্টটা চায়, কার কোন রিকোয়ারমেন্ট আছে। এই বিজনেসটা সামনে ঈদ আসতেছে, আপনারা এখনো করতে পারেন, এটা এখনো করা যায়। 5-7 হাজার টাকা আপনাদের হয়তো ইনভেস্টমেন্ট বা পকেটে নিয়ে নামতে পারেন, কিন্তু এটাতে প্রফিট ভালো আছে। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কার কাছে কোন প্রোডাক্ট আছে, অনেক হাঁটতে হবে, অনেক ঘুরতে হবে। আমি নিজেও জানি অল্প পুঁজিতে যখন আপনি ব্যবসা করবেন আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম হবে, বাট এন্ড অফ দ্য ডে প্রফিট একদম কিন্তু খারাপ না। আমি নিজের খরচ নিজে চালাইতাম, নিজের খরচ নিজে বেয়ার করতাম এই ব্যবসা করেই, এবং আমি অনেকের সাথে কথা বলছি, অনেকেই আমাকে বলছে যে ভাই আমরা ব্যবসাটা শুরু করছি আপনার কথা মতো, এবং খারাপ করি নাই, ভালোই করছি ব্যবসায় আলহামদুলিল্লাহ। সো আমরা যখন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করব, কম পুঁজিতে ব্যবসা শুরু করব, আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা হইতেছে যে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব যেটা আমার বাজেটের ভিতরেই আমি কিনতে পারবো। আমার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকার ভিতরে কিনতে পারবো। এরপরে এটা হোলসেলার রেডি করা, বা যে এই মালটা বিক্রি করে এরকম একটা সোর্স রেডি করা, যার কাছে রেডি আছে। এমন প্রোডাক্ট হইলেই ভালো যেটা রেডি আছে, যেটা আমাকে নতুন করে বানাইতে হবে এরকম না। যখন আমি প্রোডাক্ট সোর্স রেডি করে ফেলবো, প্রোডাক্ট রেডি করে ফেলবো, তারপরে হচ্ছে আমি সেল শুরু করব। এখন অনলাইন, অফলাইন এবং পুশ সেল, আমাকে সবগুলা সেলে টার্গেট করতে হবে। আমি যখন পুশ সেল সবকিছু সেলের আমি মোটামুটি বন্দোবস্ত করে ফেলবো, তখন আমাকে আস্তে আস্তে সেলটা যত বেশি আমি করতে পারবো তত বেশি আমাকে সার্কেল করতে হবে। আমি যত বেশি সার্কেল করতে পারি, যখন আমি যত বেশি সার্কেল, অর্থাৎ আমি একটা প্রোডাক্ট একবার কিনবো আবার বিক্রি করব, এটার মধ্যে যদি আমার 10,000 টাকার প্রোডাক্ট হয়, 10,000 টাকা ধরেন আমি ধরলাম গার্মেন্টসই, আমি যদি এটা প্রতিদিনের মালটা প্রতিদিন বেচতে পারি, তাহলে আমি কিন্তু সপ্তাহে 6 দিন, মাসে 24-25 দিন কিন্তু এটা সার্কেল করতে পারলাম। আমার যদি 1,000 টাকা করেও প্রতিদিন লাভ থাকে, আমার ভালো একটা অ্যামাউন্ট থাকলো। যদি এটা প্রচন্ড পরিশ্রমের, আমার এমনও হয়েছে এক মাসে আমি 10,000 টাকার মাল কিনতেছি বেচতেছি, 20,000 টাকার মাল কিনতেছি বেচতেছি, কোনো টাকা খরচ করতেছি না, যেই টাকা আমার কাছে আসতেছে সেটা আবার আমি ক্যাপিটালে ঢুকাইতেছি। এরকম করে এক মাসে 30,000 টাকা পর্যন্ত আমি আমার ক্যাপিটাল বাড়াইছি। এবং আমার মনে আছে এক মাসে আমি 50,000 টাকার মাসে যেবার একসাথে মাল কিনলাম, আমি যে কত খুশি হয়ে গেছিলাম যে হ্যাঁ 50,000 টাকার মাল কিনছি আমি নিজে। তো এটা আসলে তখন আরো ছোট ছিলাম, পরিশ্রম করার মন মানসিকতা আরো বেশি ছিল। আলহামদুলিল্লাহ এখনো পরিশ্রম করতেছি, তখন আরো বেশি মন মানসিকতা ছিল। তো পরিশ্রম করতামও, ইনকামও করতাম আলহামদুলিল্লাহ, সেভাবে খরচও করতাম, এবং মার্কেটটাকে সেভাবে ধরার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম। আপনি মার্কেটটাকে যত ধরার চেষ্টা করবেন, ক্লায়েন্টকে বুঝতে চেষ্টা করবেন, তত বেশি আসলে আপনার বিজনেসটা সফল হবে, তত বেশি আসলে বিজনেসটা আপনারা করতে পারবেন। তো আপনারা যদি অনলাইনে বা অফলাইনে, বা আপনারা যদি নিজেরাই কোনোভাবে কোনো বিজনেস করতে চান অল্প পুঁজিতে, সেই ক্ষেত্রে আমরা যে কয়টা পয়েন্টের মধ্যে বলছি, প্রথমত এটার হোলসেলার, ইম্পোর্টার, রেডি গুডস কার আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং রেডি গুডস বিক্রি করতে হবে। পাশাপাশি হচ্ছে বিক্রির জায়গাটা ঠিক করতে হবে, চেষ্টা করতে হবে কেনার আগেই বেচার জায়গাটা আগে বোঝার, বা বেচার জায়গাটা আগে ধরে ফেলার, তারপরে কেনা। যখন আপনি একবার কিনবেন একবার বেচবেন, তখন কেনা এবং বেচার মাঝখানে গ্যাপটাকে আস্তে আস্তে কমায় নিয়ে আসা। অর্থাৎ একবার যদি আপনার 10,000 টাকার মাল বেচতে 5 দিন লাগে, তারপরে চেষ্টা করুন 4 দিনে, তারপরে 3 দিনে, তারপরে 1 দিনে, এভাবে করে করে আপনার ক্যাপিটালকে বড় করে তারপরে আপনার বিজনেসটাকে বড় করা। এখন এইখানে যদি অনেকেই বলতে পারেন যে 5,000 টাকা বিজনেসে ভাই কত দিনে কি হবে, 5,000 টাকা যদি পারফেক্টলি আপনি ইউজ করতে পারেন, আমার মনে হয় 6 মাসের ভিতরে আপনি 50 থেকে 60,000 টাকা ক্যাপিটাল করতে পারবেন। এবং 50 থেকে 60,000 টাকা ক্যাপিটালটা যদি আপনি বারবার সার্কেলিং করতে পারেন, তাহলে 6 মাসের ভিতরে, আরো 6 মাস গেলে আপনার 3 থেকে 4 লাখ টাকা আপনার ক্যাপিটাল হয়ে যাওয়া উচিত। এখন এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আপনি 10,000 টাকা নিয়ে নামছেন, কখন সেটা 8,000 টাকা হয়ে যেতে পারে, আবার 10,000 টাকা নিয়ে নামছেন সেটা 15,000 টাকা হয়ে যেতে পারে।
বিজনেসের লাভ লস দুইটাই আছে, লসের ভয়ে লাভ হবে না, লসের ভয়ে থাকলে অতিরিক্ত লসের ভয়ে থাকলে লাভ করা যাবে না, এটা কিন্তু বিজনেসের মার্কেটে অন্তত মেনে নিতে হবে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনাগুলো মোটামুটি শেষ করার চেষ্টা করেছি। এখন আমরা আরো কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আপনাদের কমেন্টসগুলো একটু পড়বো, এবং এখন যারা লাইভে দেখতেছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে আবার লাইভটা একটু শেয়ার করে দিতে। আমি দেখলাম এইখানে যে আপনারা অনেকেই লাইভে আসছেন, কিন্তু মাত্র অল্প কিছু শেয়ার, এবং যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টস করবেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্টসে করতে পারেন, আমরা কমেন্টসে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন আমরা আলোচনা করতে পারি যে 5,000 টাকার প্রশ্ন, যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করতে চাই সেক্ষেত্রে কোন প্রোডাক্টটা ভালো হবে। গত একদিনের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে 5,000 টাকা নিয়ে আপনি বা 10,000 টাকা নিয়ে আপনি ব্যবসা করতে চান, যদি আপনি ঢাকার বাইরে হন, আবারও বলতেছি যদি আপনি ঢাকার বাইরে হন, তাহলে আপনার জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে আপনার এলাকার স্থানীয় প্রোডাক্ট। আবারও বলতেছি, যদি অল্প পুঁজি হয়, 5 থেকে 10,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি অনলাইনে অফলাইনে বিক্রি করতে পারেন, সেটা আপনার স্থানীয় প্রোডাক্ট হলে ভালো হয়। যদি আপনি ঢাকা, চট্টগ্রাম বা সিলেট বা ঢাকার আশেপাশে না হন, ঠিক আছে, বিভাগীয় শহরগুলোতে না হন, কারণ বিভাগীয় শহরগুলোতে একটা ফ্যাসিলিটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হোলসেল মার্কেট থাকে, সেইগুলো থেকে আপনি মাল কিনে বেচতে পারেন। কিন্তু যদি আপনি এখন বাগেরহাটে থাকেন, কথার কথা, আমার নিজের জেলা বাগেরহাটে যদি আপনি অনলাইন বিক্রি করেন বা ব্যবসা করতে চান 10,000 টাকা নিয়ে, আর এই 10,000 টাকা নিয়ে যদি আপনি ঢাকা আসেন, আপনার 2,000 টাকা তো যাওয়ার সাথেই খরচ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে যদি আপনি স্থানীয় কোনো প্রোডাক্ট নেন, আপনি আখের রস, গুড়, আপনার আমাদের দেশে এখন চুই ঝাল এখন সারা বাংলাদেশে চলতেছে, চুই ঝাল বিক্রি করতে পারেন। তো স্থানীয় কোনো প্রোডাক্ট নেন, স্থানীয় প্রোডাক্ট না নিয়ে যদি আপনি নিজস্ব তৈরি কোনো প্রোডাক্ট, হস্তশিল্প, কারুশিল্প, স্থানীয় কোনো শিল্প বা আপনার নিজের কোনো তৈরি করা খাবার, এই ধরনের খাবার যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। আপনি ওইটার সাথে পরবর্তীতে যখন আপনি সফল হবেন ওইটা বিক্রি করতে, ঠিক আছে, তখন আস্তে আস্তে আপনি আরো প্রোডাক্ট ইনক্লুড করতে পারবেন। তো আমি আবারও রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু করবেন। ভাই আমি ব্যবসা করতে আগ্রহী, কিভাবে করব? এতক্ষণ তো ভাই ওইটাই আলোচনা করতেছিলাম যে ব্যবসা কিভাবে করবেন, কি কি করা যায় সেই বিষয়ে আলোচনা করতেছিলাম, যে প্রথম থেকে দেখেন তাহলে মনে হয় কিছুটা হইলেও আইডিয়া পাবেন। আচ্ছা, তো দ্বিতীয়ত আপনি যেহেতু কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অপচনশীল যে কোনো ধরনের প্রোডাক্ট যেটা কিনা আপনার সহজে আপনি নিতে পারবেন। এর মধ্যে আপনার গার্মেন্টস একটা খুব বড় পার্ট। গার্মেন্টসের বিষয়টা হচ্ছে আপনার পলওয়েল নামে একটা মার্কেট আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, পল্টনে পলওয়েল মার্কেট, যেখানে চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়। আমরা তো চাইনিজ প্রোডাক্ট বিক্রি করি, এটা ঠিক আছে, কিন্তু চাইনিজ ড্রেস বিক্রি করে পলওয়েলে। আমি কিছু ভাইদেরকে চিনি যারা দিনাজপুর থেকে বা বিভিন্ন শীত প্রধান মানে শীত যেখানে বেশি পড়ে এরকম জায়গা থেকে আসেন, এবং এখান থেকে পলওয়েল থেকে 4-5টা করে আপনার শীতের জ্যাকেট কেনেন, 4-5টা করে অনলাইনে বিক্রি করে আবার আসেন, আয়সা দেখে নিয়ে যায়। এবং এখানের সাথে তাদের সাথে পলওয়েলের সাথে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক, এবং শুধু শীতকালে অনলাইন বিক্রি করে 1.5-2 লাখ টাকা ইনকাম করে। আচ্ছা, এই নিজস্ব পণ্য হিসেবে কি বেছে নেওয়া যায়? নিজস্ব পণ্য হিসেবে সেই প্রোডাক্টটা বেছে নিতে হবে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনি নিজে বুঝেন, নিজের জেলায় তৈরি হয়, নিজের জেলায় উৎপন্ন হয়, এমন কোনো প্রোডাক্ট। কি বুঝতে পারছেন? আপনি যদি আমাকে কিছু অপশন দেন আমি সেখান থেকে বেছে দিতে পারবো। এটা হচ্ছে আজাদ সোহাগ ভাই, আপনি কোন জেলা থেকে বলতেছেন এটা যদি একটু কমেন্টস করেন। তো বিষয়টা হচ্ছে এটা। তারপরে যদি এখন আপনি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারছেন, আপনি ঘড়ি চুজ করতে পারতেছেন, জুতা চুজ করতে পারতেছেন, আপনি গার্মেন্টস চুজ করতে পারতেছেন। হ্যাঁ, এগুলা কিন্তু যে কোনো জেলার লোকই চুজ করতে পারতেছেন। আপনি নিজের জেলায় এগুলা বিক্রি করতে পারেন, অল্প পুঁজিতে অল্প নিয়ে বিক্রি করতে পারেন। সমস্যাটা হচ্ছে লেটেস্ট ডিজাইনগুলো দেখতে হলে বা লেটেস্ট জিনিসগুলো হ্যান্ডফিল নিতে হলে আপনাকে এই পর্যন্ত আসতে হচ্ছে, যেটা কিন্তু অনেকের ওভারহেড খরচটা একটু বেড়ে যেতে পারে। ভাই আমার কিছু স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, লেডিস ব্যাগ, ট্রলি ব্যাগ, এগুলোর কিছু ছবি প্রয়োজন, ভালো কন্ডিশনের, ঢাকায় কোন জায়গা থেকে সোর্স করছি, ওরা চাইনিজ প্রোডাক্টগুলো অনেক দাম চায় এই জন্য। আচ্ছা, আপনি যদি শুধু ছবি চান সেক্ষেত্রে আপনি আলিবাবাতে সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করলে
বা আপনার মেড ইন চায়নাতে সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করে অসংখ্য প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিবে। তারপরে সোহাগ ভাই দেখছেন হচ্ছে সুনামগঞ্জ থেকে। ভাই সুনামগঞ্জে স্পেশাল কি আছে আমাকে একটু দেখতে হবে। আবু তাহের মুন্না ভাই দেখতেছেন হচ্ছে সিলেট থেকে, সিলেটের শহর থেকে দেখছেন উনি, আলহামদুলিল্লাহ। তো এটা যেটা বলতেছিলাম, তারপরে হচ্ছে কি আপনার, তবে হ্যাঁ একটা জিনিস যেটাতে অনেক বেশি প্রফিট, কিন্তু যেটা একটুখানি আপনার নলেজ লাগবে, একটু মার্কেটিংটা একটু কঠিন, কিন্তু আপনি চেষ্টা করলে অনেক বেশি প্রফিট করতে পারবেন। সেটা হচ্ছে যে অল্প পুঁজিতে আপনি যদি নবপুর আইটেমগুলো করতে পারেন, অল্প অল্প করে নেবেন, এবং এখানে আপনার বেল্ট আছে, কনভেয়ার বেল্ট আছে, বেয়ারিং আছে, এই ধরনের প্রোডাক্টগুলো। কিন্তু এটা টাফ সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা জিনিস হচ্ছে ডিউ নেওয়ার কারণে নবপুর আইটেমগুলো দেখা যায় ঢাকার বাইরে যারা করেন তারা একটা বড় সমস্যায় পড়েন, সেটা হচ্ছে প্রচুর ডিউ দিতে হয়, এবং কেউ টাকা নিলে, মাল নিয়ে নিলে আর টাকা দিতে চায় না, ঠিক আছে, এবং আপনি প্রফিট করবেন তখন আবার আর একটা বাদশাদের। কিন্তু যদি আপনি ডিউটাকে টেক কেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনার নবপুরের যে সমস্ত আইটেমগুলো আছে ওইটাও অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য খুবই ভালো। তারপরে চকের যে সমস্ত আইটেম আছে, আসলে কি আমার একটা জিনিস মনে হয় যে যদি আপনারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে ঢাকাতে আপনার গার্মেন্টস আইটেমের জন্য যে বঙ্গ থেকে এর আশেপাশে এরিয়াটা, এটা ভিজিট করা খুব জরুরি। আপনি যদি ইলেকট্রিক আইটেম অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, তাহলে নবাবপুরটা ভিজিট করা খুবই জরুরি। আপনি যদি জুয়েলারি এই টাইপের আইটেমগুলো ব্যবসা করতে চান, তাহলে চক ভিজিট করা খুবই জরুরি। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক আইটেম যদি ব্যবসা করতে চান, তাহলে স্টেডিয়াম মার্কেটের আশেপাশের এরিয়াটা ভিজিট করা খুবই জরুরি। এখান থেকে আপনি যদি দুই একটা সাপ্লায়ারের সাথে, দুই একটা ইম্পোর্টারের সাথে পরিচিত হয়ে যেতে পারেন, তাদের সাথেই করতে পারেন, কন্ট্যাক্ট করে অনেক ভালো ব্যবসা করতে পারবেন, এবং তাদের কাছে হিউজ কালেকশন থাকে, নতুন নতুন প্রোডাক্ট থাকে। এখন অনেকেই কমেন্টস করবেন যে ভাই আপনার প্রোডাক্টের কি সমস্যা। হ্যাঁ, আমার কাছেও প্রোডাক্ট আছে, সেগুলো নিয়েও আপনারা রিটেল রিসেলার হইতে পারেন, ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে আসলে নির্দিষ্ট একটা গন্ডির প্রোডাক্ট পাচ্ছেন, ধরেন 20 রকম 30 রকম প্রোডাক্ট পাচ্ছেন, কিন্তু চকে গেলে আপনি কয়েক হাজার রকম প্রোডাক্ট পাচ্ছেন, নবপুরে গেলে আপনি কয়েক হাজার রকম প্রোডাক্ট দেখতে পারতেছেন। তো এই জন্য আমি বলবো যে এই সমস্ত জায়গাগুলো ভিজিট করাটা জরুরি। আপনি নদীর ওপার বঙ্গতে গেলে অনেক প্রোডাক্ট দেখতে পারতেছেন, উত্তরাতে অসংখ্য বাইং হাউস আছে, সেগুলো আপনারা ভিজিট করতে পারেন। তো এরকম অসংখ্য ওয়ে আছে, আসলে আপনারা ভিজিট করতে পারেন। তো আপনারা যদি চান, তাহলে এই সমস্ত হোলসেল মার্কেট থেকেও প্রোডাক্ট আইডিয়া নিতে পারেন। আমি যেহেতু কমন কিছু প্রোডাক্টের কথা বললাম, তাছাড়াও অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনারা প্রোডাক্ট দেখে বিজনেস করে নিজেদের মতো একটা আইডিয়া করতে পারেন। হ্যাঁ, এখন আসেন, অনেকেই বলবেন যে ভাই এই ব্যবসাটা কেমন, এটা তো আমি বুঝতে পারতেছি না, আইডিয়া তো পাচ্ছি, কিন্তু এটা কেমন চলে, কিভাবে চলে, এই জিনিসগুলো। তো আপনারা যদি স্পেসিফিক আমাদের লাইভে এসে কমেন্টস করেন যে কি ধরনের ব্যবসা করব, কিভাবে করব, কি করব, এই ধরনের যদি স্পেসিফিক আইটেম উল্লেখ করেন, তাহলে আমি সেটা সম্পর্কে আমার আইডিয়াগুলো, আমার নলেজটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, এখন ভাই আমি আজকের লাইভটা শেষ করবো এইখানে। ইনশাল্লাহ কালকে আবার নতুন কোনো লাইভ নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের আজকের লাইভে যদি কোনো কোশ্চেন মাথায় না আসে, কালকে সারাদিনে আসে, আপনার রাত্রে যখন লাইভে আসবো তখন কমেন্টস করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আদারওয়াইজ আমি এখন লাইভটা শেষ করব এবং পরবর্তীতে আবার আপনাদের সাথে যুক্ত হব কালকের লাইভে। আমি দেখতেছি মোটামুটি অনেকেরই কমেন্টস আছে, সবারই কমেন্টস একরকম। আমি মোটামুটি প্রশ্ন যেগুলো দেখতেছি সেগুলো সবই উত্তর মোটামুটি দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনারা যদি কষ্ট করে একটু কমেন্টসগুলো দেখেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার পাবেন, এবং পুরো লাইভটা দেখলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ কি করতে পারবেন, আপনার পুরো বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে বসে নরসিংদী থেকে দেখছেন ভাই, আপনি কি বাড্ডা অফিসে টুমারো থাকবেন? ভাই এটা ডিপেন্ড করতেছে আমার কাজের উপরে, খুব কনফার্ম খুব বলা যায় না, কারণ আপনারা জানেন আমার খুব ছোট একটা আছে, কি জানি বলে, বাইং হাউস আছে। আমরা দুবাই, সৌদি আরবে গার্মেন্টস পাঠাই। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাকে, যখন দেশে থাকি সবসময় আমাকে ফ্যাক্টরিতে যেতে হয়। তারপর আপনার সাকলাইন সৌরভ ভাই যিনি দেখতেন, সৌরভ ভাই যিনি দেখছেন, আমি বলবো যে আপনি কেন দেখা করতে চাচ্ছেন, ডিটেলসটা একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে সুন্দর করে লিখেন। আমার টিম আপনাকে অবশ্যই সাপোর্ট দিবে। যদি কোনো কারণে তারা না পারে, অবশ্যই আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম ভাই, আমি ঢাকা থেকে দেখছি,
বাচ্চাদের আইটেম চায়না থেকে আনতে চাই, কিভাবে আনবেন? বাচ্চাদের আইটেম চায়না থেকে আনতে চান, বাচ্চাদের আইটেম সহ অন্যান্য আইটেম আনার প্রক্রিয়া সেমই। আমরা আজকে টপিক্সের যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করছি কালকে। এই আচ্ছা আমি একটু বলে দিই, যেহেতু এখন শেষ করবো, তার বাচ্চাদের আইটেম অসংখ্য আইটেম আছে। আপনাকে প্রথমত হচ্ছে বাচ্চাদের যে কোনো একটা দুইটা আইটেমে ফিক্সড হয়ে যেতে হবে এবং সেই আইটেমগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে হবে, কারণ প্রতিটা আইটেমের জন্য আলাদা আলাদা সাপ্লায়ার। এখন আপনি আনার প্রক্রিয়া হচ্ছে, যে ধরনের আইটেমগুলো আপনি আনবেন, আপনি আলিবাবা মেড ইন চায়না অথবা 1688 এর যোগাযোগ করেন, সার্চ দেন, দেখেন আপনার সাথে প্রাইজিং হয় কিনা, প্রাইজিং নিয়ে আলোচনা করেন। সবকিছু শেষ করার কথা বলার পরে, প্রাইজিং নিয়ে শেষ করার পরে আপনি আমাকে ওই লিঙ্কটা পাঠান, আমাদের গ্রুপকে, আমাদের টিমে পাঠান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং বলেন এর কাছ থেকে আপনি এই প্রোডাক্ট এই পরিমাণ আনতে চাচ্ছেন। আমরা ওই সাপ্লায়ার কাছে, চায়না থেকে ওই সাপ্লায়ার কাছ থেকে কালেক্ট করে নিয়ে আপনাকে বাংলাদেশে ডেলিভারি দিব। ব্যবসা করি আর না করি আপনার সাথে ট্যুর দিতে কত খরচ লাগবে? ব্যবসা করেন আর না করেন, ওই চায়না ট্যুর দিতে কত খরচ লাগবে একজন জিজ্ঞেস করতেন ভাই। চায়না ট্যুরের জন্য আমাদের প্যাকেজ মাত্র 40,000 টাকা। এখন বাংলাদেশে একটা আপনার নতুন ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা হইতেছে কি অনেকেই 5 দিনের ট্রিপের কথা বলতেছে, বলে একটা কথা বলতেছে। এখন 5 দিনের ট্রিপটা হচ্ছে এরকম, তারা বলতেছে যে যাইতে একদিন আসতে একদিন, মাঝখানে চায়নাতে 3 দিন থাকা হয় আর কি। তো আমাদের এরকম না, আমাদের যদি ওইরকম হয় তাহলে 8 দিনের ট্রিপ হয়, যাইতে একদিন আসতে একদিন, মাঝখানে 6 দিন ফিক্সড আমরা চায়নাতে থাকি। এইখানে আপনার ডুয়েল শেয়ারে হোটেল, খাবার, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, সব মার্কেট ঘোরানো, একটা মেট্রো কার্ড, একটা সিম, একটা ভিপিএন, সব সহ এত কিছুর পরেও 40,000 টাকা। এবং এটা আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে সস্তা আমরাই করতেছি, কারণ নতুন উদ্যোক্তাদের নিয়ে আমাদের কাজ। আচ্ছা, সকল ধরনের আইটেম, চায়না আইটেম ইত্যাদি, সকল বাচ্চাদের সকল ধরনের আইটেম, চায়না আইটেম ইত্যাদি সকল ধরনের আইটেম ঢাকায় কোথায় পাওয়া যায়? আপনি চকে দেখতে পারেন, নিউ মার্কেট দেখতে পারেন, তারপরে হচ্ছে আপনার চক বেস্ট, চকে আপনি দেখতে পারেন, চকে বাচ্চাদের অনেক আইটেম পাবেন। নিউ মার্কেটে কিছু হোলসেল পাবেন। ড্রেস হইলে বঙ্গতে দেখতে পারেন, ড্রেস আইটেমগুলো হলে বঙ্গতে দেখতে পারেন, বাচ্চাদের সকল আইটেম। তবে অনলাইনে অনেকে এখন হোলসেল করতেছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে অনলাইন থেকে ভালো হয় যদি আপনি হোলসেল মার্কেটে সরাসরি প্রোডাক্টটা দেখেন। ফেব্রুয়ারি মাসে আমি চায়না স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, আমি কি আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে অ্যাড হতে পারি? ভাই অবশ্যই যেতে পারেন, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা যাচ্ছি না। আপনি চায়নাতে ফেব্রুয়ারি মাসে কেন যাচ্ছেন আমি জানি না, চায়না কিন্তু ফেব্রুয়ারি মাসে টোটালি অফ থাকে। এবং এইবার ওদের যেই বন্ধটা চায়নাতে, ঠিক আছে, সেইটা আপনার পড়ছে হচ্ছে গিয়ে আপনার 13-14 তারিখে। তো দেখা যাবে যে বন্ধ, যেটা মেইন সরকারি বন্ধ থাকে চায়না, তার 10 দিন আগে থেকেই মোটামুটি অনেকেই অফিস থেকে ক্লোজ করতে থাকে। আর অনেকেই আবার যেটা করে সেটা হচ্ছে পরবর্তীতে আবার মানে 5-7 দিন পরে আসে। তো মোটামুটি দেখা যায় পুরো ফেব্রুয়ারিটাই এবার বন্ধ থাকবে, চায়নাটা বন্ধ থাকবে। আপনি জানেন কিনা জানি না, আমাদেরও চায়না যে স্টাফ আছে তাদেরকেও 7-8 দিনের একটা ছুটি দিতে হবে। আচ্ছা, চায়না ভিসায় খরচ কত? চায়না ভিসায় খরচ ডিপেন্ড করতেছে আপনার প্রোফাইলের উপরে, আপনি কতদিন ইসে আছেন সেটার উপরে। অফিসের ঠিকানা একটু দিয়েন। ঢাকার অফিসের ঠিকানা ফেসবুকে দেওয়া আছে, তারপর আমি দিয়ে দিব। আপনি ইনবক্সে হাই লিখলেই আমাদের অফিসের অ্যাড্রেসটা আপনাকে অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের সকলের যতটুকু প্রশ্ন আছে উত্তর দেওয়ার জন্য। আপনারা যারা পরে আসছেন বলবো, যদি পুরো বিষয়টা বুঝতে চান আমরা প্রথম থেকে দেখবেন, এবং যে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই সেটা মনে রাখবেন। এবং পরবর্তীতে আমাদের কালকে যখন লাইভ হবে, সেই লাইভে আপনারা যদি প্রশ্নটা আমাকে বলেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার জন্য। বা আজকে যদি আপনার যখনই আপনাদের মাথায় কোনো প্রশ্ন আসতেছে, আপনি যে কোনো লাইভের কমেন্টসে করে রাখবেন, আমি পরবর্তী লাইভে সরাসরি আপনাদের সাথে সেই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল আবার কোনো না কোনো ইস্যু নিয়ে, কোনো না কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ।